এবং কোনো মামলা যদি সাংবাদিকদের বিরুদ্ধে এই নিবর্তনমূলক ধারাগুলোতে থেকেও যায়, নতুন আইন পাশ হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। প্রস্তাবিত নতুন আইনে গুরুতর সাইবার হ্যাকিং ছাড়া অন্য সব ক্ষেত্রে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, গ্রেপ্তারের যে বিধান ছিল সেটা বাতিল করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে এই নতুন আইনটা পাশ হলে এই আইনকে ব্যবহার করে সাংবাদিকদেরকে যে হয়রানিটা করা হতো, দীর্ঘদিন ধরে যে হয়রানিটা হয়ে আসছে, সেটা কমে আসবে। গত 8 মাসে অনেক সাংবাদিককে দেশের বিভিন্ন এলাকায় হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে জুলাই আগস্টের সময় তাদের ভূমিকার কারণে। কিন্তু আপনারা জেনে থাকবেন, এসব মামলা একটিও সরকার পক্ষ দায়ের করেনি বা সরকারের কোনো কর্তৃপক্ষ দায়ের করেনি। কোনো ঘটনায় সংক্ষুব্ধ কোনো পক্ষ মামলা করলে সেটা গ্রহণ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে পুলিশের। কিন্তু সরকারের পক্ষ থেকে পুলিশকে পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, তদন্তকালে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া গেলে কোনো সাংবাদিককে যেন গ্রেপ্তার বা হয়রানি না করা হয়। মামলার অভিযোগগুলো পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটিও করে দেওয়া হয়েছে, যাতে তারা সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করতে পারেন। 4 জন সাংবাদিক এই মুহূর্তে কারাবন্দী রয়েছেন, যাদের বিরুদ্ধে গণহত্যায় প্ররোচনা দেওয়ার সরাসরি অভিযোগ রয়েছে। আদালত চাইলে তাদের বিষয়েও যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 168 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন, যদিও অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল এবং ইস্যু একটা নিয়মিত বিষয়। সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড চালু করার পরে 7866টি অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হয়েছিল। এর মধ্যে বিভিন্ন সময় নানা কারণে ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে 4935টি কার্ড। তবুও এই বিষয়টিতে সরকারের সমালোচনা হওয়ায় সরকার এটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। যাদের কার্ড বাতিল হয়ে গিয়েছে তাদেরকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আপিলের সুযোগ গ্রহণ করে কার্ড ফেরত চেয়েছেন মাত্র 7 জন সাংবাদিক। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই কার্ড যেখানে মূলত ব্যবহার করা হয়, সেই বাংলাদেশ সচিবালয় সাম্প্রতিক সময়ে একটি বড় অগ্নি দুর্ঘটনার শিকার হয়েছে। এই অগ্নি দুর্ঘটনার পরে অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে সচিবালয়ের প্রবেশাধিকার সীমিত করা হলেও সাংবাদিকদের জন্য বিশেষ পাস ইস্যু করে সেখানে তাদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে 570 জন সাংবাদিকের জন্য এই ধরনের পাস ইস্যু করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, অতীতে অনেক দলীয় কর্মীদেরকেও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল, যার ফলে সচিবালয়ের সাংবাদিক নামধারী দালালদের দৌরাত্মে পেশাদার সাংবাদিক যারা, তাদের কাজ করা কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সরকার নতুন করে সবার জন্য অ্যাক্রিডিটেশন কার্ড প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা দেখেছেন, 3টি পৃথক টেলিভিশন চ্যানেলে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত। সরকারের কোনো কর্তৃপক্ষ চ্যানেলগুলোকে তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ধরনের অনুরোধ করেনি। এই ঘটনার একদিন আগে এই 3 সাংবাদিক একজন উপদেষ্টাকে এমন কিছু প্রশ্ন করেছেন যা অনেকের কাছে মনে হয়েছে উদ্দেশ্যমূলক। এসব প্রশ্নের জবাব সংবাদ সম্মেলনেই দেওয়ার চেষ্টা করেছেন মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলোর অন্যায় চাকরিচ্যুতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত। সরকারের পক্ষে এই চাকরিচ্যুতি ঠেকানো সম্ভব ছিল না, কেন চ্যানেলগুলো সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনভাবে। এটাকে সেলফ সেন্সরশিপের সংজ্ঞায় ফেলা কঠিন, কারণ যে ঘটনার প্রেক্ষিতে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে তা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে করা 3 সাংবাদিকের প্রশ্নের ন্যায্যতা অন্যায্যতা বিচারের সুযোগ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে সবাই পাচ্ছেন।